নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পুরনো সে দিনের কথা ইউটিউব চ্যানেল। একবারের জন্যেও ভাবতে পারিনি বস্তির যে ছেলেটি প্রথম থেকে আমাদের সঙ্গে অমন উৎসাহী ভূমিকা নিয়ে চলেছে সে অবশেষে বিভীষণের রূপ ধারণ করবে। কেদারনাথের ত্রিশূল এখন ছিনিয়ে নিয়ে গেছে এক ষড়যন্ত্রী, লোভী, আত্ম অহংকারী মানুষ। ভাবলেই বুকের ভেতরটা অজস্র অশুভ সম্ভাবনায় ভরে উঠছে আমার। ঠাকুরমশাই পড়ে রয়েছেন আমার পাশে নিঃসাড় হয়ে। আমি কোনো রকমে নিজেকে শক্ত করে তার নাকের কাছে দুটি আঙুল নিয়ে অনুভব করলাম তার শ্বাস প্রশ্বাস অব্যাহত আছে, তবে প্রচন্ড ক্ষীণ। আমার ভেতরটা উন্মাদের মতন আক্রোশ ও দুশ্চিন্তায় ফেটে পড়লেও বিপদের সময় মাথা ঠান্ডা রাখাটাকেই যুক্তিসঙ্গত মনে করতে হলো, কারণ এমন জায়গাতেই আমরা রয়েছি যে জায়গার কোনো কিছুর সঙ্গেই ইতিপূর্বে আমরা পরিচিত নই। সম্প্রতি বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু এই অন্ধকার গহ্বরের মধ্যে জল জমে থাকা চিহ্ন কোথাও চোখে পড়ে না। আমি মশালটা তুলে নিয়ে উঠে দাঁড়ালাম। চারিদিকে দৃষ্টি ফেলতে দেখলাম কাছেই একটা অপেক্ষাকৃত নিচু মতন জায়গায় খানিকটা জল জমে থাকলেও এতক্ষণ যে সম্ভাব্য উপস্থিতির কথা আন্দাজ মাত্র করতে পারিনি সেটাই এই গহ্বরের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে। যে স্থানের উপরে আমার দৃষ্টি আটকে রয়েছে এখন, সেখানে বসে আছে দুটি জ্বলন্ত চক্ষুসহ চিতাবাঘ। দুজনই যেন প্রলোভনতার তীব্র আমেজ নিয়ে লম্বা লোলুপ জিহ্বা বের করে বারংবার মুখের চারিদিকটা চেটে নিচ্ছে। আমি মশালটা সেদিকে বাগিয়ে ধরে ধীরে ধীরে আবার পিছিয়ে এলাম অচৈতন্য মৃত্যুশয্যায় শায়িত ঠাকুর মশাইয়ের কাছে। চিতা দুটি এবার উঠে দাঁড়িয়ে গহ্বরের ওপর থেকে আসতে থাকা রূপলি চাঁদের আলোর দিকে দৃষ্টি ফেলে গর্জন করে উঠল, এবং তৎক্ষণাৎ অনুভব করলাম মাটি যেন কেমন কেঁপে উঠেছে ভূমিকম্পের মতন। অজস্র চতুষ্পদ প্রাণী ছুটে আসার শব্দ কানে এলো আমার। বুঝলাম এই দুই নরখাদক তাদের বাকি সঙ্গীদের আহ্বান জানিয়েছে ওই হৃদয় বিদেহী গর্জনের মাধ্যমে। পরক্ষণেই আমার ধারণাকে নির্ভুল প্রমাণ করে একের পর এক হিংস্র চিতা ঝাঁপিয়ে পড়তে লাগলো অরণ্যের ভূমিভাগ থেকে এই গহ্বরের তলদেশে। নিজের গভীর শ্বাস প্রশ্বাসের শব্দ নিজের কানে স্পষ্ট শুনতে পারছি আমি তখন। মৃত্যুর ঠিক কিছু আগের মুহূর্তের অবস্থা আসলে কেমন হয় তার অনুভূতি লিখে প্রকাশ করা সম্ভব নয়। আনুমানিক 15-16টি চিতার হিংস্র লোলুপতার মধ্যে আমিও মরণাপন্ন তারানাথ পড়ে রয়েছি অসহায় জড় বস্তুর মতন। ঠিক এমন সময় একটা ব্যাপার লক্ষ্য করে বিস্মিত হলাম। সম্মুখে জন্তুগুলো যারা ধীর পায়ে এগিয়ে আসছিল আমাদের দিকে, তারা হঠাৎ করে থমকে গেল। মনে মনে ভাবলাম তারানাথ কি জেগে উঠেছে? সেজন্য কি এমনভাবে ওরা থমকে দাঁড়ালো? এই কথা ভাবতে ভাবতে অনেক কষ্টে যেই না নিজের ঘাটটা পেছন দিকে ঘুরিয়েছি, সেই প্রায় হৃৎপিণ্ড থমকে যাওয়ার মতন অবস্থায় পড়লাম, এবং আমার গলায় পড়ে থাকা তারানাথের দেওয়া রুদ্রাক্ষের মালাটা পুনরায় বরফের মতন ঠান্ডা হয়ে চেপে বসলো আমার বক্ষে। তারানাথের মাথার থেকে নির্গত যে রক্ত আশেপাশের কিছুটা বালি ভিজিয়ে রেখেছে, সে বালির ওপর থেকে 2 হাত দিয়ে রক্ত লেপে নিয়ে সেগুলি চেটে চেটে খাচ্ছে একটি নোংরা ছিন্ন ভিন্ন বসন পরিহিত জীর্ণ ও শীর্ণকায় একটা বুড়ি। সারা মুখে রক্ত লেগে সেই চেহারা আরো বিভৎস হয়েছে। মশালের আলো তার ছোট ছোট চোখ দুটিতে প্রতিফলিত হচ্ছে যেন জ্বলন্ত ভাঁটার মতন। উপুর হয়ে পড়ে থাকা তারানাথের পিঠে সজোরে এক গ্লানি মিশ্রিত থাপ্পড় দিয়ে সে বললে, সামান্য এইটুকুতেই অজ্ঞান হয়ে পড়ে রয়েছে।
ক্ষমতা নেই তো এসেছিস কেন এই জায়গায়? সামনে চেয়ে দেখ, তরে তরে মৃত্যুর দূতেরা এসে তোদের জন্য অপেক্ষা করছে। ওঠ, উঠে বস। তারানাথের হাতের আঙুলগুলি তৎক্ষণাৎ মৃদু নড়ে উঠতেই আমি তাকে ধরে উঠিয়ে বসাতে গেলাম এবং পেছন থেকে মিলিত বাঘের গর্জনের সঙ্গে পাগলের ন্যায় বুড়িটির হুঙ্কার শুনতে পেলাম তৎক্ষণাৎ। ব্রহ্ম বাঘ ভৈরবায় নমঃ। সর্বয়া ব্যাঘ্র ভৈরবায় নমঃ। এই মন্ত্র তরঙ্গ একটা মৃদু নীলচে আভা সৃষ্টি করে গহ্বরের আনাচে কানাচে প্রতিধ্বনিত হতেই সবকটি চিতা সামনের পা দুটি মুড়ে মাথা নত করে বসার ভঙ্গিমায় যেন আত্মসমর্পণ করলো ওই বুড়ির সামনে। তারানাথ ততক্ষণে উঠে বসেছে। সে হাত জোড় করে বৃদ্ধার উদ্দেশ্যে বললে, মা, মা, তুমি এসেছো মা। তোমার দেখা পেয়ে আমি পুনরায় শক্তি ফিরে পেলাম মা। তারানাথের মুখে এই সম্বোধন শুনে আমার বুঝতে আর বাকি রইল না যে আমার গলায় ঝুলানো মালার আশ্চর্য গুণে তার কথা মতো আমার প্রাণ রক্ষা করবার জন্য এখানে এসে সূক্ষ্ম দেহে উপস্থিত হয়েছেন মাতু পাগলি। সে ধীরে ধীরে একটি বাঘের কাছে এগিয়ে গিয়ে ধপ করে তার পাশে বসে পড়ল। আমাদের দুজনের দিকে মুখ করে শুকিয়ে যাওয়া রক্তমাখা আঙুলগুলো একবার চুষে নিয়ে আরে আমি তোকে বাঁচাতে এসেছি নাকি? এসেছি তো ওই ছোকরাকে বাঁচাতে। কাঠের মরা, তুই এখনো এসবের পিছু ছাড়লি না? বৈষয়িক জীবনের মর্ম এখনো তুই বুঝলি না? স্পষ্ট দেখতে পাচ্ছি যে শক্তি নিয়ে এত বড়াই ছিল তোর, তা এখন তোর থেকে অনেক দূরে চলে গেছে। সে শক্তি এখন এগিয়ে চলেছে মল্ল রাজ্যের রাজবাড়ির দিকে। কি করবি তুই তখন? হ্যাঁ, কি করবি তুই? কি করবি? মা, সবই যখন দেখতে পারছো তুমি, তখন এটা তো বুঝতে পারছো যে আমরা এখানে আসার কারণ কি। যে ছেলেটিকে বিশ্বাস করে এগিয়েছিলাম সে ষড়যন্ত্র করে আমাদের এখানে ফেলেছে। আমার ছোট ঠাকুরদার পরম শক্তির ত্রিশূল আমার থেকে কেড়ে নিয়েছে সে। কেড়ে নিয়েছে? তুই কোনোদিনও কোনো কিছু আগলে রাখতে পেরেছিস? তোর মতন অনামুখর মুখ দেখাও পাপ। আমি যাই, আমার অনেক কাজ রয়েছে। বলে অপার্থিব কৌশলে গুহার মাটি বেয়ে বেয়ে মাতু পাগলি উঠে গেল জঙ্গলের পৃষ্ঠদেশে। তার সাথে সাথে সম্মোহিতের মতো বাঘগুলো দলবদ্ধভাবে উঠে গেল তার পেছন পেছন। আমি তারানাথকে বললাম, ঠাকুরমশাই, এসব কিভাবে হলো? আপনি কেন অত রাতে উঠে এসেছিলেন এদিকটায়? আমার পুঁটলিটা এনেছো দেখছি বুদ্ধি করে। এটা বেশ ভালো কাজ করেছো। আগে পুঁটলিটা দাও দেখি, না হলে গঙ্গা জলের শিশিটা একটু বের করে দাও। আমি ব্যস্ত হাতে পুঁটলির মধ্যে হাত চালিয়ে বের করে দিলাম গঙ্গা জলের পাত্রটা এবং একই সঙ্গে কি মনে হতে একবারের জন্য বের করলাম মাসান দেবতার চোখ, অর্থাৎ ওই স্ফটিকের মতন সাদা পাথরটি, যেটি দুর্লভের কাছে ছিল। তারানাথ শিশির থেকে খানিক গঙ্গা জল বের করে তার মাথার পেছনের ক্ষতস্থানে একটু লাগিয়ে নিয়ে তাকালো আমার হাতের পাথরটির দিকে। তারপর বলল, এখন এই দেবতার চোখই আমাদের একমাত্র ভরসা। শুক্লাপক্ষের প্রথম রাত্রে দেবতা আসবে এখানে এই সাদা পাথরের মাধ্যমে। তার আগে আমাদের যেভাবেই হোক মাসান দেবের পাথর মূর্তিটিকে ফিরিয়ে আনতে হবে এখানে, এই বস্তিতে। তবে এখন এই জগতে কোন পক্ষ চলছে তাও তো জানি না। আকাশ দেখে তো আর অনুমান করা যায় না পক্ষকাল। গ্রামের মোড়ল বংশীর কাছে একবার শুনে দেখতে হবে ব্যাপারটা। কিন্তু কিন্তু আমরা এখানে থেকে বের হব কিভাবে ঠাকুরমশাই? ওই শয়তান দুর্লভ তো বস্তির মানুষকে নির্দেশ দিয়ে এসেছে যাতে ওরা ওখানের থেকে কেউ কোথাও না যায়। কাজেই কেউ কি এদিকে আসবে আমাদের এখানের থেকে উদ্ধার করতে? মাতু পাগলিকে আমি যতটা চিনি, সে আমাদের এখানে ফেলে রেখে চলে যাবে না।
কোনো না কোনো ভাবে ঠিক খবর দিয়ে যাবে ওই বস্তিতে যে এখানে আমরা ফেঁসে আছি। হয়তো খবর চলেও গেছে। ওই যে শুনতে পাচ্ছ? বাবু মশাই, তোরা কই গেলি? দুর্লভ বেটা, বেটা কই গেলি তোরা? প্রত্যুত্তরে আমি জানালাম, আমরা এখানে রয়েছি মোড়ল মশাই, এই গর্তের ভেতরে, এদিকে এদিকে এদিকে। তখন ব্রাহ্ম মুহূর্ত। রাতের কালিমা ধীরে ধীরে আত্মসমর্পণ করছে নবপ্রভাতের ম্লান লালচে আলোক আভার কাছে। তবুও জঙ্গলের মধ্যে সে প্রভাতের পূর্ণ কিরণ প্রবেশ করতে তখন অনেক সময় বাকি। আমি হাঁক দেওয়ার পরে একদল মানুষ হন্তদন্ত হয়ে এসে দাঁড়ালো গহ্বরের চারিদিক ঘিরে। মোড়ল ব্যস্ত হয়ে নির্দেশ দিল, ওরে মুগলা, এই জলদি মোটা রস্সি নিয়ে আয়। ওরা ওরা এখনো বেঁচে আছে, বেঁচে আছে। এই যা যা যা, দেরি করিসনি বাপ, জলদি নিয়ে আয়। ফলে যথারীতি দড়ি নিয়ে এলে আমরা অনেক কষ্টে সেখানের থেকে উদ্ধার পেলাম। তারানাথের বয়স যে আমার প্রায় দ্বিগুণ, সেটা তার শারীরিক নমনীয়তা দেখে বোঝার উপায় নেই। ওকে নিয়ে চিন্তা থাকলেও অতি সহজেই বিনা কসরতে সে উপরে উঠে গেল। একেই বলে গ্রামের খাঁটি খাবার খাওয়ার বিশেষ গুণ, তাতে কোনো সন্দেহ নেই। আমরা বস্তিতে ফিরে আসার পর জংলি লতাপাতার দ্বারা ঠাকুর মশায়ের মাথার ক্ষতটা বাগে আনা হলো প্রথমে। তারপর তারানাথ বলল, কাল মাঝরাতের দিকে আমি একটা আলো দেখতে পাই। বিভূতি তখন ঘুমোচ্ছে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু চোখ বন্ধ অবস্থায় চোখের ওপর আলো এসে পড়লে একটা অস্বস্তি হয়। ঠিক ওরকমই একটা অনুভূতির পর আমি উঠে বসলাম। কৌতূহলবশত ঝুপড়ির বাইরে বেরোতেই দেখলাম তোমাদের দুর্লভ হাতে একটা মশাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাইরে। আমায় বের হতে দেখে সে ভয়ার্ত কণ্ঠে বললে, জিন্না এসে দাঁড়িয়ে আছে ওই দিকটা, আমি নিজের চোখে দেখেছি। একবার যাবেন নাকি? ওর কথা শুনে মনটা উত্তেজনা ও তীব্র রাগে ভরে উঠল। তোমরা তো জানোই কাল আমি এই বস্তি বন্ধনী করেছিলাম, কাজেই মনে হলো নিশ্চয়ই সেই কারণে জিন্না শত চেষ্টা করেও এখানে প্রবেশ করতে পারছে না। অন্যথায় এই ব্যাপারটাই নিশ্চিত হলাম যে যদি এখন দুর্লভের সাথে ওই গণ্ডির বাইরেও আমি যাই, তবুও কোনোভাবেই ভেতরকার মানুষের কোনো ক্ষতি হবে না, অথবা মাসান দেবতার চোখকেও কোনো মতে হাতিয়ে নিয়ে যেতে পারবে না। কাজেই বিভূতিকে না ডেকে ত্রিশূলটা সঙ্গে নিয়ে আমি বেরিয়ে গেলাম দুর্লভের সাথে। কিছুটা এগিয়ে যাওয়ার পর যখন দেখতে পেলাম না জিন্না অথবা অন্য কোনো জীবজন্তুকে, তখন দুর্লভ হঠাৎ বলে উঠল, ওই তো ঠাকুর মশাই, শয়তানটা গা ঢাকা দিল আমাদের মশালের আলো দেখে, ওই সামনের গর্তটার মধ্যে। আমি ছুটে গেলাম সেদিকটায় এবং সেই মুহূর্তেই পেছন থেকে আমার মাথায় এক মোক্ষম আঘাত করে দুর্লভ এবং আমার চোখের সামনেটা নিমেষেই অন্ধকার হয়ে আসে। আমি জ্ঞান হারাই। এরপর আমার জ্ঞান ফিরল বিভূতি সেখানে পৌঁছানোর পর। আমাদের কথা শেষ হতেই সকলে আমার দিকে তাকালো। আমি বললাম আমার সঙ্গে কি কি ঘটেছে গত রাতে। সম্পূর্ণটা শোনার পর বস্তিবাসীর চেহারায় দুঃখের ছায়া ঘনিয়ে এলো। আসলে দুর্লভ তাদের প্রত্যেকের আত্মার মধ্যে ঈশ্বরের আশ্রয় করে নিয়েছিল ইতিমধ্যে। সেই ছেলের সম্পর্কে এমন কথা শুনতে এবং সেটাকে বিশ্বাস করতে প্রত্যেকেরই যে রীতিমতো কষ্ট হবে, সেটা খুবই স্বাভাবিক। তবে আমি সব কথা বললেও মাতুপাগলি ও চিতার আক্রমণের ব্যাপারটা ওদের থেকে গোপন করলাম, কারণ আমরা যেভাবে জীবন ফিরে পেয়েছি তা বর্ণনা করে বোঝানো সম্ভব নয়। মুংলার মা পাচন নিয়ে এসে তারানাথের সামনে রাখল, তারপর বলল, এখন তাহলে তোরা কি করবি বুটে বাবা ঠাকুর? তবে আর যা করিস কিনে, দুর্লভকে প্রাণে মারিস লাই।
আমার বুকে করে পোড়াও করেছে ছেলেটাকে। মোংলার মায়ের দুই চোখ জলে ভরে এলো। হাজার হোক দুর্লভকে কোলে পিঠে করে সেই তো মানুষ করেছে ছোট থেকে। তারানাথ বলল, মোংলার মা, তুমি খামোখাই দুশ্চিন্তা করছো। আমি তো এখানে আসিনি স্বেচ্ছায়, আমাকে আনা হয়েছে গুপ্ত ইঙ্গিতের দ্বারা। নিজের হাতে কখনো কারোর ভালো ছাড়া ক্ষতি করিনি এই জীবনে। কাজে যদি পারি তবে দুর্লভকে আবার সঠিক পথে ফিরিয়ে আনবার চেষ্টা করব। সে যদি কোনো বিপদে পড়ে তবে তাকে সেই বিপদের থেকে রক্ষা করবার চেষ্টা করব শেষ নিঃশ্বাস পর্যন্ত। এই কথা আমি তোমায় দিতে পারি। সে না হয় ঠিক আছে ঠাকুর মশাই, তবে আমাদের তো এখন আর সময় নষ্ট করলে চলবে না। তারানাথ পূর্বের আলো রাঙা দিগন্তের দিকে তাকিয়ে বলল, আমাদের সঙ্গে যে কোনো একজন চলো, যে এই জঙ্গলকে খুব ভালোভাবে চেনে। এখনই উত্তরের জঙ্গলের উদ্দেশ্যে আমাদের রওনা দিতে হবে। ফিরতে সময় লাগতে পারে, কেউ চিন্তা করবেন না, কারণ এখন তো আর উদ্দেশ্য আমার একটা নয়। মাসান দেবতার সাথে সাথে আমাকে আমার ত্রিশূলটাকেও ফেরাতে হবে, না হলে ওই ত্রিশূলই একসময় দুর্লভের প্রাণ নেবে। আমার ছোট ঠাকুরদা কেদারনাথ চক্রবর্তীর পবিত্র পরম শক্তির ত্রিশূল কোনো স্বার্থান্বেষী মানুষের জন্য নয়। তারানাথের কথা শুনে সকলেই মৌন সম্মতি জানালো। মোংলা তারানাথের কাছে এগিয়ে এসে বলল, বাবা ঠাকুর, আমি যাব তোর সঙ্গে। আমি এই জঙ্গলে সব কিছু চিনি। আসলে এই দুর্লভ এই কাজ করার পর আমারও বলতে কেমন লাগছে কথাটা। তবে তোরা আমাকে একবার বিশ্বাস করে দেখতে পারিস বাবা ঠাকুর। দেখো, তোমাদের কাউকেই আমি এখনো অবিশ্বাস করি না। যদি আবারও ওরকম কিছু হয় তাহলে তোমরাই বিপদে পড়বে, কারণ কেদারনাথ কিন্তু তোমাদের একজন ছিল এক সময়। সে যখন আমায় নেপথ্য থেকে নির্দেশ দিতে পারছে তখন নিশ্চয়ই সে এখানে কি ঘটছে না ঘটছে সমস্তটাই দেখতেও পারছে। তুমি যখন নিজের থেকে চাইছো মোংলা, তখন তোমাকেই নিয়ে এগোবো। বিভূতি, চলো এবার উঠি। হ্যাঁ চলুন, যাওয়া যাক। আমি উঠে পড়লাম। মোংলা তীর ধনুক কাঁধে ঝুলিয়ে নিয়ে বেরিয়ে এলো তৈরি হয়ে। সকলে আকাশের দিকে মুখ করে জড়ো হস্তে মাসান দেবতার কাছে আমাদের জন্য প্রার্থনা করলো ওদের নিজস্ব ভাষায়। বস্তি ছেড়ে, ওই গহ্বর ছেড়ে আমরা এগিয়ে গেলাম উত্তরের আরো ঘন, আরো ভয়ঙ্কর অন্ধকার মাখা জঙ্গলের দিকে। শ্যাওলা মাখা প্রাচীন বনস্পতিগুলির স্যাঁতস্যাঁতে গন্ধে চারিদিক ম ম করছে। কান ও চোখকে সতর্ক রেখে এগিয়ে চলেছি আমরা তিনজনে। বেশ খানিকক্ষণ নীরবে এগিয়ে যাওয়ার পর মোংলা বলল, আর খানিকটা এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো চিন্নার পুরনো ডেরার ঘরটা। এখন কেউ থাকে নাই সেখানে বাবু, অনেক অত্যাচারের সাক্ষী ওই ঘরটা। মোংলার কথা অনুযায়ী আরো খানিকটা এগিয়ে যাওয়ার পর সত্যি একটা কাঠের তৈরি দোচালা পুরনো ঘর দেখতে পেলাম, যার প্রবেশ পথ আমরা যেদিক দিয়ে এগিয়ে চলেছি তার ঠিক উল্টো দিকে। মোংলা খানিকটা দ্রুত এগিয়ে গিয়ে আমাদের উদ্দেশ্যে বললে, বলছিলাম আমি একটু তোদের আগে যাই বাবু। এমনি সকালবেলায় বাঘের ভয় লাই, তাও তারা বের হয় রাতের বেলায়। তবু ঘরের মধ্যে যদি খাপটি মেরে থাকে তো বিপদ আসতে পারে। তোরা ধীরে আয় বাবু, আমি একবার দেখে নি আগে গিয়ে। হ্যাঁ বলে মোংলা ধনুকে তীর বিধিয়ে নিয়ে ঘরটির উল্টো দিকে গিয়েই চিৎকার করে উঠল, এ বাবু, বাবু এদিকে জলদি আয় তোরা। কি কাণ্ড ঘটে গেছে তোরা দেখে যা একবার। আমিও তারানাথ একবার মুখ চাওয়াচাই করে ছুটে গেলাম ঘরটির সম্মুখে। গিয়ে যে দৃশ্য দেখলাম তার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। দেখলাম দুর্লভ মল্ল
অর্থাৎ আমাদের সঙ্গে ষড়যন্ত্র করে যে ত্রিশূল নিয়ে চম্পট দিয়েছিল, সে মারাত্মক জখম অবস্থায় ওই ঘরটির কাঠের সিঁড়ির ওপরে পড়ে রয়েছে। তার এক চোখ উপড়ে নিয়েছে কোনো নিষ্ঠুর কালো শক্তি। অন্য চোখের মণি রক্ত লাল হলেও তাতে যে দৃষ্টিশক্তি রয়েছে তার প্রমাণ পেলাম আমাদের দেখা মাত্রই 2 হাত জড়ো করায়। তারানাথ বলল, মোংলা, ওকে এখনই বস্তিতে ফিরিয়ে নিয়ে যাও। সে মারাত্মকভাবে জখম এখন। দুর্লভের রক্ত জমা চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ল। সে বলল, ঠাকুর মশাই, আপনার ত্রিশূল নিয়ে গেছে একটা যুবক ছেলে, যে না আমায় আড়াল থেকে আঘাত করায় আমি পুরো অপদস্থ হয়ে পড়ি। ছেলেটি হঠাৎ কোন জায়গা থেকে এলো জানি না, তবে আমারও জিন্নার ধস্তাধস্তি চলাকালীন ত্রিশূলটি পাশে ছিটকে পড়ে যায় এবং সে ভগবানের মতো আবির্ভূত হয়ে ওই ত্রিশূল দিয়ে জিন্নাকে আঘাত করে এবং আঘাত করা মাত্রই জিন্না অজ্ঞান হয়ে যায়। আমিও হয়তো জ্ঞান হারিয়েছিলাম, কিন্তু যখন হুঁশ এলো তখন দেখলাম এখানে আর কেউ নেই। কে এসেছিল তোমায় বাঁচাতে? ত্রিশূল দিয়ে কে আঘাত করেছিল জিন্নাকে? লোকটি আপনাকে চেনে। আমি যতটা সম্ভব আপনাদের ব্যাপারে জানাতে তার মুখে শুনলাম। ঠাকুর মশাই কেলে বলো, আমি তাকেও বিভূতিকে খুঁজছি। আমার নাম কিশোরী, কিশোরী সেন। এরপর আর কিছু মনে নেই আমার, ঠাকুর মশাই। আমার পায়ের তলার মাটি তখন সরে যাওয়ার জোগাড়। তারানাথের অবস্থাও যে ঠিক আমার মতনই সেটা বুঝতে অসুবিধা হয় না। মোংলা দুর্লভকে কাঁধে তুলে নিয়ে চলে গেল গ্রামের উদ্দেশ্যে। কথা থাকলো আমি ও তারানাথ ওখানেই তার জন্য অপেক্ষা করব, যতক্ষণ না সে ফিরে আসবে। আমি তারানাথকে প্রশ্ন করলাম, ঠাকুরমশাই, এসব কি হচ্ছে বলতে পারেন? প্রথমে আমরা দুজনের মধ্যে এসে পড়লাম, এখন কিশোরী পর্যন্ত এখানে চলে এলো। তারানাথ চোখ বুজে চুপ করে রইল কিছুক্ষণ, তারপর ধরা গলায় বলল, আমরা কোনো এক মহা সংকটে পদার্পণ করেছি বিভূতি। প্রথমেই বলেছিলাম আমার পিছু করো না, কিন্তু এই কিশোরীর আবির্ভাব আমার কাছে সম্পূর্ণ ইন্দ্রজালের মতন ঠেকছে। সেও কি তাহলে ওই বৈঠক ঘরের আলমারির দরজা দিয়েই এই জগতে প্রবেশ করলো? অর্থাৎ আমাদের জন্য যে দরজা বন্ধ হয়ে গেছে সে দরজা ওদিকের থেকে এখনো উন্মুক্ত। না, কিছুই বুঝতে পারছি না বিভূতি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বলে তারানাথ যত দূর দৃষ্টি চলে যায় জঙ্গলের ভেতর তত দূর পর্যন্ত সন্দিগ্ধ চোখে জরিপ করতে থাকল। আমিও অনুসন্ধিৎসু চোখে এদিক ওদিক চাইতে থাকলাম। ভাবলাম, কিশোরী যদি এসেই থাকে তবে সে এখানে না অপেক্ষা করে কোথায় গেল? এমন সময় মনে হলো কেউ যেন এই দিকে দৌড়ে আসছে। কাজেই আমরা দুজনেই সতর্ক হলাম। কয়েক মুহূর্ত পরেই আবিষ্কার করলাম কিশোরী হাতে তারানাথের সম্পত্তি কেদারনাথের ত্রিশূল নিয়ে উন্মাদের মতো ছুটতে ছুটতে আসছে এদিকে। আমি হাঁক দিলাম, কিশোরী, কিশোরী এদিকে, কিশোরী, আমরা এদিকে আছি, এই যে। বলে আমিও ওর দৌড়ানোর গতিপথ লক্ষ্য করে এগিয়ে গেলাম এবং আমায় দেখা মাত্রই সেও যেন ধরে প্রাণ ফিরে পেয়ে অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে আমার সামনে এসে হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে পড়ল। বলল, জানি না স্বপ্ন দেখছি কিনা, তবে এইভাবে নাকানি চোবানি খেতে হচ্ছে কি বলবো। এসেই দেখলাম দুজন মানুষ অসম্ভব আক্রোশে ধস্তাধস্তি করছে। এটা তুলে নিয়ে মারলাম এক বাড়ি, একটা বিশ্রী দেখতে মানুষের কাঁধে। কিছুক্ষণ অপেক্ষা করবার পর মানুষটি একা একাই উঠে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে হেঁটে চলে গেল সেই উত্তরের জঙ্গলের দিকে। একবারের জন্য সে পেছন ফিরে তাকালো না। আরও একটি যে মানুষ ছিল সে মারাত্মক জখম হয়েছিল অন্য মানুষটির দ্বারা। সে বলল তোমাদের ব্যাপারে।
এর থেকে বেশি এখন আর কিছু বলার নেই বিভূতি। উফ, উফ, একদল চিতা আমার পিছু করেছে। কি ঠাকুরমশাই, একেবারে ঠিক সময় এসে পড়েছি তো? আমি তারানাথের দিকে তাকাতে দেখলাম তার ঠোঁটের কোণায় ঈষৎ হাসি ফুটে উঠল। বুঝলাম সে আর বকাবকি করবার অবস্থায় নেই, কাজেই খানিকটা বাধ্য হয়েই এই অসহায়ের হাসি তার মুখে জলজল করছে। কিশোরী ভুল বলেনি, চিতার দল তাকে লক্ষ্য করে আসছিল ঠিকই, তবে আমায় দেখা মাত্রই তারা দাঁড়িয়ে পড়েছে অনতি দূরের গাছের গোড়ায় গোড়ায়। মাতু পাগলির দেওয়া মন্ত্রপুত রুদ্রাক্ষের মালাটির যে কি আশ্চর্য গুণ, তার নজির আমরা আরো একবার দেখতে পেলাম। আমরা কিভাবে ফিরবো জানি না, তবে এই রোমহর্ষক অভিযান যে আমাদের জীবনের চিরস্মরণীয় দিনগুলির মধ্যে অন্যতম প্রধান জায়গা দখল করে নেবে তাতে কোনো সন্দেহ নেই। মোংলা ফিরে এলো কয়েক মিনিটের মধ্যেই। এবার আমরা 4 জন মিলে শুরু করলাম যাত্রা উত্তরের জঙ্গলের উদ্দেশ্যে। তবে ইতিমধ্যে যে আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে মল্ল রাজ্যের সেনাবাহিনীর দল, তার আজ কিন্তু আমরা বিন্দুমাত্র আগে পাইনি। জিন্না ছিল ওই রাজ্যের প্রধান সেনাপতির ছেলে, সেহেতু তাকে আঘাত করবার খবর রাজবাড়ি পর্যন্ত পৌঁছে গেছে বাতাসের গতিতে, তাতে আর সন্দেহ কি? চিমনামানির বস্তিবাসীর জন্য মাসান দেবতাকে উদ্ধার করবার উদ্দেশ্যটা যে আমাদের একেবারে মল্লরাজ্যের অন্ধকার কারাগারের মধ্যে নিয়ে গিয়ে ফেলবে তা কে জানত? আমি, কিশোরী, মোংলা ও তারানাথ ছাড়াও সেই কারাগারে রয়েছে আরো 3 জন কয়েদি। তাদের অবস্থা মরণাপন্ন। চাবুকের আঘাতে তাদের শরীর থেকে রক্তমাখা কষ ঝরে ঝরে পড়ছে। সত্যি বলতে কি, মৃত্যু ভয় উধাও হয়ে যায় ঠাকুর মশাই সঙ্গে থাকলে। তবে এই যে তার মনে কখন কি চলছে সেটা যে আমরা কেউই বুঝতে পারি না, এটা অত্যাধিক অস্বস্তি দেয় আমাদের। লৌহ কপাটের ওপারে ভারী জুতোর শব্দ পেতেই আমরা প্রত্যেকে তটস্থ হলাম। পরক্ষণেই 4 জন রাজরক্ষী পরনে লৌহ কবচ ও হাতে বল্লম নিয়ে এসে দাঁড়ালো গড়াদের বিপরীত দিকে। তাদের মধ্যে একজন বলল, চিমনামানির বাসিন্দা বাদে বাকি নতুন 3 জন আগন্তুককে রাজ দরবারে পেশ করবার আদেশ করা হয়েছে। আপনারা প্রস্তুত হয়ে যান। কাজেই আমি, কিশোরী ও তারানাথ নজরবন্দি হয়ে অন্ধকার মশাল গাঁথা গলিপথ পেরিয়ে অনেকগুলি শূন্য বিরাট বিরাট ঘর অতিক্রম করে অবশেষে প্রবেশ করলাম বৃহৎ সোনালী মোড়ক লাগানো দরজার সম্মুখে। একজন রক্ষী আমাদের বাকি রক্ষীদের তত্ত্বাবধানে রেখে প্রবেশ করল দরজা ঠেলে। খানিকক্ষণ বাদে ফিরে এসে আমাদের সে নিয়ে গেল গালিচা বিছানো লম্বা রাজসভার শেষ অংশে, যেখানে মাথায় পাগড়ি পরে স্থির দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বসে আছে রাজা রানা প্রতাপ মল্ল। সভাগৃহের বাকি আসনগুলি ফাঁকা, অর্থাৎ অনুমান করতে পারলাম যে নিশ্চয়ই এমন কিছু কথোপকথন হতে চলেছে এখানে যা আশানুরূপ নয়। রাজার চেহারায় কিন্তু দাম্ভিকতার ভাব থাকলেও তা কেমন মিয়ে আছে বলে মনে হলো। সে হাতের ইশারায় বাকিদের বেরিয়ে যেতে বলে আমাদের উদ্দেশ্যে বলল, ঠাকুর মশাই, পাপ তো কম করিনি এই জীবনে। কাজেই যখন থেকে শুনেছি একজন ব্রাহ্মণ তান্ত্রিক ও তার 2 সঙ্গী কারাগারে আবদ্ধ হয়ে রয়েছে, তখন থেকেই মনের ভেতরটা একটা অস্বস্তিতে ভুগছিল। যদিও আমার প্রধান সেনাপতি বিজয় রায় এই নির্দেশ দিয়েছিলেন, তাও আক্রোশের বশে, কারণ তার ছেলে জিন্নাকে আপনার বন্ধু মারাত্মকভাবে আহত করেছে। আমি জানি জিন্নার প্রকৃতি ভালো নয়, সে অত্যাচারী। তবে এই প্রকৃতিতে প্রশ্রয় কিন্তু আমার থেকেই পেয়েছে ওরা। কারণ আমি মোটেই স্বনামধন্য শাসক নই, পরিত্রাণের পথ পাইনি। তাই সেই ক্ষোভেই অত্যাচারের পরিমাণ বাড়িয়ে দিয়েছি আরো। কিন্তু কি বলুন তো ঠাকুর মশাই, এখানে আপনাদের ডেকেছি খানিকটা আমার স্বার্থেই। জানেন তো, আমার এই এত বড় রাজত্বের এখন আর কোনো উত্তরাধিকারী নেই। এই কথা বলে রাজা একটু চুপ করায় তারানাথ বলল,
চিমনামানি জঙ্গলে দুর্লভ নামের একটি ছেলে যে নিজেকে আপনার ছোট ছেলে বলে দাবি করল, তবে কি সে মিথ্যে বলেছে? রাজা রানা প্রতাপ নাবাচক মাথা নেড়ে বলল, না, সে মিথ্যা বলেনি। দুর্লভের শরীরে আমার রক্ত বইছে ঠিকই, তবে এবারই রানীর গর্ভে আসে আমার প্রথম সন্তান। তার নাম ছিল জয়ন্ত মল্ল। সে শিকারে গিয়ে বাঘের পেটে যায়। তারপর থেকেই আমি নিঃসন্তান ঠাকুরমশাই। তবে এই সন্তানহীনতার কারণ ভীষণই ভয়াবহ ঠাকুরমশাই। আজও সেই বিভীষিকা আমায় তাড়া করে বেড়াচ্ছে। তাই কোনো রকমেই আমি ওই দুশ্চিন্তা নিয়ে এই এত বড় সাম্রাজ্যের দায় দায়িত্ব ভার এসব একসাথে নিয়ে চলতে পারছি না আর। আপনার চেহারায় সেই ছাপ ফুটে উঠেছে মহারাজ। তবে কি সেই দুশ্চিন্তা যদি একটু খুলে বলেন আমায়? কিন্তু সেই দুশ্চিন্তা মোচনের চাবিকাঠি আপনার কাছেই আছে ঠাকুরমশাই। শুনলাম আপনার এক বন্ধু নাকি বাঘকে বশে আনতে পারে। সেই খবর পেয়েই আমি আশার আলো দেখছি ঠাকুরমশাই। যদি আপনি বা আপনার সেই বন্ধু আমাকে এই বিপদের হাত থেকে বাঁচাতে পারেন, তাহলে আপনারা যা চাইবেন আমি তাই দিতে প্রস্তুত। দেখুন মহারাজ, আমাদের এখানে আসার উদ্দেশ্য কিন্তু কোনো মানুষের শারীরিক বা মানসিক ক্ষতি করার ছিল না। তবে যদি সত্যি প্রতিকার করা আমাদের আয়ত্তাধীন হয়, তবে চাইব ওই চিমনামানির জঙ্গলের আদিবাসীদের গৃহদেবতা মাসান দেবকে যেন চিরস্থায়ীভাবে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তাই হবে ঠাকুরমশাই। আপনারা যেমনটা চাইবেন তাই করব আমি। কিন্তু এখন যে কাহিনী আপনাদের শোনাবো তা বড়ই অদ্ভুত, বড়ই অপার্থিব। আমার দাম্ভিকতা, আমার যৌন ঈর্ষা যে আমাকে এই পরিণতিতে ঠেলে দেবে, তা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি ঠাকুরমশাই। এখন খামখেয়ালির বশে কেবল ঠিক ভুলের বিচার না করেই একের পর এক রায় ঘোষণা করে চলেছি। তাতে কার ক্ষতি হচ্ছে অথবা কার ভালো হচ্ছে কিছুই জানি না আমি। আমরা সকলে নিশ্চুপভাবে রাজা রানা প্রতাপের দিকে তাকিয়ে রয়েছি। তারানাথ বলল, মহারাজ, কি সেই অদ্ভুত কাহিনী? সিংহাসনের পাশে রাখা ঢাকনাওয়ালা রূপোর পাত্রর ওপর থেকে ঢাকনা সরিয়ে নিয়ে মহারাজ কিছু একটা তরল পান করলেন। তারপর বলতে শুরু করলেন এক আশ্চর্য কাহিনী। আমার একমাত্র ছেলে জয়ন্তকে বাঘে নিয়ে গেলে আমার শরীরটা আক্রোশে ফেটে পড়ল। সেনাপতি সহ একদল সৈন্য পাঠিয়ে দিলাম ওই উত্তরের জঙ্গলে, যেখানে এখনো আমার প্রধান সেনাপতির ছেলে জিন্নার ডেরা রয়েছে। ওখানে মাসখানেক খোঁজাখুঁজির পরেও তারা সেই নরখাদকের দেখা পেল না যে আমার ছেলেকে নিয়ে গিয়েছিল। ওর শিকার সঙ্গীরা জানিয়েছিল যে যেই বাঘটা জয়ন্তকে মেরেছে তার প্রধান বৈশিষ্ট্য হলো তার ডান দিকের কানটা নেই। সুতরাং তাকে চিহ্নিত করাও একেবারে সহজ কাজ। কিন্তু মাসখানেক কেটে যাওয়ার পরেও কোনো রকমের ভালো খবর জঙ্গল থেকে এলো না। আমার স্ত্রী তখন প্রায় মরণাপন্ন অবস্থা। একদিন আমায় ডেকে তিনি বললেন, বারবার দুধ পাঠিয়ে খবর না নিয়ে নিজে একবার যেতে পারছেন না ওই জঙ্গলে? ওই নরপিশাচ প্রাণীটার দেহ যতদিন না নিজের চোখে দেখতে পাচ্ছি, ততদিন আমি ঠিক করে নিঃশ্বাস নিতে পারবো না। কাজেই বন্দুক নিয়ে এক শুক্লা চতুর্থীর রাতে বেরিয়ে পড়লাম। সঙ্গে দুজন সঙ্গীও ছিল, একজন বীরবল আর অন্যজন মনোহর। এরা দুজনেই তীরন্দাজ এবং এই রাজ্যের নাম করা শিকারী। যদিও এর আগেও ওদের পাঠিয়েছি, কিন্তু তাদেরও হতাশ হয়ে ফিরতে হয়েছে। সেই রাতে আমরা মাচা বাঁধলাম ঠিক সেই জায়গায় যেখানে আমার ছেলে জয়ন্তের মৃতদেহ পাওয়া গিয়েছিল। বন্দুকের টোটা ভরে
নিস্তব্ধভাবে প্রতীক্ষা করছি তিনজনে। ওরা দুজন এতটাই অনুভবী যে কয়েকশো মিটারের মধ্যে বাঘ থাকলে তারা তার গন্ধ চিনতে পারত। এভাবেই নিস্তব্ধ নিশ্চুপ কতগুলো মুহূর্ত যে কেটে গেল তা জানি না। একসময় হঠাৎ একটা কাকর হরিণের ডাকে আমার হাতের বন্দুকটা কেঁপে উঠল। মনোহর নিচু গলায় বলল, মহারাজ, বাঘ আশেপাশেই আছে। এই হরিণ বাঘ দেখলেই ডাকে। আমি চোয়াল শক্ত করে বন্দুক বাগিয়ে রইলাম। জ্যোৎস্নার ছেঁড়া ছেঁড়া আলো গাছের ডালের ফাঁকের থেকে সাদা তুলোর মতন এসে পড়েছে মাটির ওপর। সেই টুকরো টুকরো আলোক প্রতিফলনেই চারিদিক আলোকিত। কাজেই গাছের ফাঁকে ফাঁকে যে কুয়াশার দল রাস্তা করতে করতে দূরে অন্ধকারে মিলিয়ে গেছে সেটাও স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। হঠাৎ আমাদের মাচার খুব কাছেই একটা চাপা হুঙ্কারের শব্দ পেলাম। আমরা সজাগ দৃষ্টি রেখেছি নিচের দিকে। কয়েক ভগ্নাংশের অপেক্ষার পরেই আমাদের মাচার ঠিক নিচে ধীরে ধীরে এসে দাঁড়ালো একটা বিরাট আকৃতির বাঘ। এবং এটাই যে সেই বাঘ তাতে কোনো সন্দেহ নেই, কারণ পূর্বে অবগত চিহ্ন অনুযায়ী এই বাঘটিরও ডান কানটি কাটা ছিল। আমার মনের ভেতরের আগুনটা তপ করে উস্কে উঠল এবং সঙ্গে সঙ্গে এক মুহূর্ত আর অপেক্ষা না করে আমি পরপর দুটো গুলি চালিয়ে দিলাম তার মাথা লক্ষ্য করে, এবং বাঘটি ছিটকে গিয়ে পড়ল খানিকটা দূরে একটা শাল গাছের গোড়ায়। সগৌরবে মনটা তখন ভরে উঠেছে আমার। এক লাফে আমরা তিনজন মাচার ওপর থেকে নামলাম। মনোহর আমার হাতের থেকে বন্দুকটি নিয়ে তার বার দিয়ে বাঘটির চারটে পা আর মাথা একবার নেড়ে দেখে বলল, মারা গেছে মহারাজ। এটা বাঘ নয়, বাঘিনী। বলে আমার দিকে ঘুরতেই এক ঝটকায় নিহত বাঘটি লাফ মেরে উঠে প্রথমে মনোহর তারপর বীরবলকে ছিন্ন ভিন্ন করে দিল বিরাট থাবার প্রহারে। এমনই দ্রুত এই মর্মান্তিক ঘটনাটি ঘটে গেল যে তারা দুজনে মৃত্যুর আকতিটুকু পর্যন্ত করতে পারল না। আমি ছিটকে পড়লাম খানিকটা দূরে ঘটনার আকস্মিকতায়। কিন্তু অবাক করা বিষয় কি জানেন ঠাকুর মশাই? বাঘটি আমার দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ ধরে, কিন্তু আমার শরীরে একটা আঁচড় পর্যন্ত কাটল না। আপনারা মনে করতে পারেন যে আমি ততক্ষণে পুনরায় বন্দুক কেন ছুড়লাম না, কিন্তু বিশ্বাস করুন সেই মুহূর্তে ওই শক্তি, ওই মনের জোর আর আমার অবশিষ্ট ছিল না। বাঘটা কিছুটা দূরে গিয়ে একটা মোটা গাছের কাণ্ডের পেছনে আমার চোখের আড়াল হয়ে কিছুক্ষণ দাঁড়ালো। তার খানিকক্ষণ বাদেই ওই কাণ্ডের পেছন থেকেই উকি মারল একটা মেয়ের পৈশাচিক হাসি মিশ্রিত মুখ। মুজরা ঘরের অলঙ্কারে ভূষিতা লাস্যময়ী একটা মুখ। সেই মুখটা আমার অতি পরিচিত। আপনাদের সঙ্গে যে ছেলের পূর্বেই পরিচয় হয়েছে, অর্থাৎ ওই দুর্লভ, সেই মুখটা ছিল ওই দুর্লভের মায়ের, কঙ্কাবতীর। আমার অবৈধ যৌনতার শিকার ওই কঙ্কাবতী, যাকে গর্ভাবস্থায় এক কান কেটে দিয়ে সারা রাজ্যের লোকের সামনে মারতে মারতে সীমানা ছাড়া করেছিলাম। তাহলে এখন বুঝতে পারছেন তো ঠাকুরমশাই, কোন বিপদের দ্বারস্থ হয়ে, কোন স্বার্থে ক্ষতিগ্রস্ত হয়ে আপনাদের এখানে ডেকে পাঠিয়েছি। আমার স্ত্রী মৃত্যুশয্যায় যখন ছিল, আমি তার অন্তিম বাসনাটুকু পর্যন্ত পূর্ণ করতে পারিনি। এদিকে ওই রাতের বিভীষিকা আমায় তাড়া করে বেড়াচ্ছে, যেটাও আমি কাউকে বলতেও পারিনি। কি জানেন ঠাকুর মশাই, আমি স্পষ্ট বুঝতে পারছি যে আমি আর কোনোদিনও বাবা ডাক শুনতে পারবো না। ভীষণ অপরাধ বোধ আমায় কুড়ে কুড়ে খাচ্ছে ঠাকুর মশাই, কুড়ে কুড়ে খাচ্ছে। মহারাজ এতটুকু বলে দুই চোখ হাতের আঙুল দিয়ে চেপে ধরলেন। তারানাথ সব শুনে বলল, উত্তরাধিকারী নিয়ে চিন্তা আপনি মিথ্যাই করছেন।
তবে এখানে কেবল আপনি আপনার স্ত্রীর কথাই চিন্তা করে চলেছেন। একটি মা সন্তানহারা হয়েছে, তার বেদনা আপনি সহ্য করতে পারছেন না। তাহলে একই সঙ্গে আরো একটি ছেলের কথা আপনি ভেবে দেখুন, যে জন্মের পরের থেকেই তার মাকে হারিয়েছে। নিজের মায়ের মুখ পর্যন্ত সে মনে করতে পারে না। অবৈধ হলেও সে তো আপনারই সন্তান। কঙ্কাবতী ওই চিমনামানির জঙ্গলেই মারা গিয়েছিল, সেই সাঁওতালি বস্তিতে। কাজেই সে অতৃপ্ত আত্মা হয়ে বাঘিনীর রূপ নিয়ে আপনার কৃতকর্মের বদলা নিয়েছে। আপনার মুখের ঘটনা শুনে এটুকু আমি নিশ্চিত। মহারাজ, পরবর্তীতে কি করতে হবে তাতে পরে আসছি। আগে কঙ্কাবতীর আত্মাকে মুক্তি দিতে হবে আমাদের। বিভূতি, তোমার যেহেতু উপনয়ন হয়েছে, সেহেতু তুমি এই কাজের জন্য উপযুক্ত। চিন্তা নেই, আমরা তোমার সাথে থাকব। বলে তারানাথ উঠে দাঁড়ালো। সে আমায় নির্দেশ দিল ঠিকই, তবে কি করতে হবে বা তার পরবর্তী পদক্ষেপ কি সেটা বুঝতে পারলাম না আমরা কেউই। রাজসভার গালিচা পাতা মেঝেতে খানিকক্ষণ হাঁটা চলার পর সে বলল, মহারাজ, আজ রাতেই আমরা সেখানে যাব। আজ শুক্লা পক্ষের প্রথম রাত্রি, অর্থাৎ আজকের দিনটাই এই কাজের জন্য প্রশস্ত। আর উল্লেখযোগ্য ব্যাপার হলো, আমরা এই 4 জনই সেখানে যাব মহারাজ, আর কাউকে নিয়ে গেলে চলবে না। আগে সন্ধ্যাবেলায় একবারের জন্য আমাদের প্রেত বন্ধনীতে বসতে হবে, তারপর হবে মূল কাজ। কাজেই অদম্য কৌতূহল নিয়ে আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম। মাঝে একবার তারানাথ আমায় ও কিশোরীকে রাজা রানা প্রতাপের প্রয়াত সন্তান জয়ন্ত মল্লের তৈলচিত্রের সামনে নিয়ে গিয়ে দাঁড় করালো। বলল, ভালো করে ছেলেটির মুখটি দেখে নাও, রাতে এই চেহারাটা খুব কাজে আসবে। তার কথা মতো আমরা দুজনে তাই করলাম। সন্ধ্যা ঘনিয়ে আসতেই আমরা বেরিয়ে পড়লাম 4 জনে, সকলের চক্ষু আড়ালে। এই বিশেষ অভিযানের কথা রাজামশাইও যথাসাধ্য গোপন করে রেখেছিলেন। রাজমহলের দিক থেকে উত্তরের জঙ্গলের দূরত্ব খুব বেশি নয়, বলা যেতে পারে প্রায় জঙ্গলের গা ঘেঁষেই রাজবাড়ির বিরাট প্রাচীর। তবে যে স্থানে ঘটনার সূত্রপাত তা প্রায় মিনিট 10 হাঁটা পথ। জ্যোৎস্নার আলোয় চারিদিক রূপোর মতন ঝকঝক করছে। প্রকৃতির ভাব দেখলে মনে হয় সেটা ঠিক ভোর হওয়ার আগের মুহূর্ত। আমরা যথাস্থানে পৌঁছানোর পর তারানাথ একটা মোমবাতি জেলে সেটা চারিদিকে আমাদের বসতে বলল। মাথার উপরে সেই অভিশপ্ত মাচাটি এখনো বাঁধা রয়েছে। তারানাথ বলল, সকলে এক মনে মহারাজের ছেলে অর্থাৎ জয়ন্ত মল্লর চেহারা স্মরণ করো। আর তার আগে বিভূতি, তুমি তোমার পৈতেটা খুলে আমার কাছে দাও। আমি তাই করলাম, এবং পরক্ষণেই সকলে তারানাথের কথা মতন শুরু করলাম মহারাজা রানা প্রতাপের মৃত ছেলে জয়ন্ত মল্লকে স্মরণ করা। খানিকক্ষণ বাদে আমার মধ্যে যে বদল এসেছিল তা পরে কিশোরী ও তারানাথের মুখে শুনেছিলাম। ঘটনায় ছেদ না এনে সেটা আমি এখানে গুছিয়ে লিখছি। মহারাজের অপঘাতে মৃত ছেলের আত্মা আমাদের ডাকে সাড়া দিল। আমার মধ্যে সশরীরে সে সম্পূর্ণভাবে বিরাজ করল। এমনকি এমনই সে অলৌকিক আবির্ভাব যে আমার চেহারাও অনেকটা বদলে গেল জয়ন্তর চেহারায়। ওরা 3 জন উঠে দাঁড়ালো। তারানাথ আমার চারিদিকে তার পুঁটলির থেকে সেই শিশিটি বের করে একটা দেহবন্ধনী গণ্ডি কেটে দিল। তারপর আমায় নিচে রেখে বাকি 3 জনই উঠল মাচার উপরে। রাজামশাই জিজ্ঞেস করলেন, ঠাকুর মশাই, বন্দুক? আজ আর সেটার দরকার পড়বে না। যদি প্রয়োজন হতো তাহলে আমি আপনাকে আগেই বলতুম। আজ মুক্তির দিন রাজা মশাই, শাস্তির নয়। খানিকক্ষণ নাকি আমি একেবারে অসাড় হয়ে বসেছিলাম মাটিতে। তার কিছুক্ষণ বাদেই আবার সেই কাঁকড় হরিণের ডাক এবং তার সাথে সাথেই আবির্ভাব হলো ব্যাঘ্ররূপী কঙ্কাবতীর।
তার হুঙ্কার যেন আরো ক্ষিপ্র। পুনরায় রাজার ছেলেকে হয়তো সে দেখতে পেয়েছে বসে থাকতে। তারানাথের মনে বিশ্বাস ছিল যে বাঘ এসে আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমার গলায় মাতু পাগলির দেওয়া মালা ঝুলছে, যেটি তারানাথ পরিয়ে দিয়েছে। তাছাড়াও তারানাথের করে দেওয়া গণ্ডি আমার জন্য তখন অবরুদ্ধ কবচ। খানিক বাদেই অনতি দূরে দেখা গেল সেই বাঘিনীকে। সে ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। হঠাৎ তীব্র গতিতে আমার উপরে ঝাঁপিয়ে পড়তেই একটা অদৃশ্য দেওয়াল এসে বাধাপ্রাপ্ত হয়ে ছিটকে পড়ল মাটিতে। সেই মুহূর্তেই তারানাথ তার পুঁটলি থেকে দুর্লভের কাছের থেকে নেওয়া সাদা পাথরটাকে ছুঁড়ে দিল বাঘিনীর দিকে। শুক্লাপক্ষের প্রথম রাত্রেই ওই পাথরটিতে মাসানদেবের চোখ জাগ্রত হয়ে ওঠে, ব্যাপারটা মনে আছে তো? কাজেই পাথরটা ছোড়ার সঙ্গে সঙ্গেই ঘটে গেল এক ঐশ্বরিক ঘটনা। আকাশ থেকে ছুটে আসা জ্যোৎস্নায় জমা সাদা আলো ওই পাথরটার ভেতরে প্রবেশ করতে শুরু করলো তীব্র গতিতে। সেই আলোর থেকে একটা অপার্থিব বড় হাত বেরিয়ে এসে হাত বুলিয়ে দিল হিংস্র বাঘটির মাথায়। এবং এই ঘটনা ঘটবার সঙ্গে সঙ্গেই চোখের পলকে সেই বাঘিনীর মায়াবী শরীর ত্যাগ করে বেরিয়ে এলো একটা কান কাটা দুস্থ মহিলার অবয়ব। সে মাচার দিকে দৃষ্টি ফেলে হাত জোড় করে বলল, আমি তো আপনার কাছে কিছুই চাইনি রাজা সাহেব, তবে আমার ছেলেটার তো কোনো দোষ নেই। ওকে আপনি গ্রহণ করছেন না? এখন বুঝতে পারছেন পুত্র শোক কি জিনিস? আর আর হয়তো আমি দুর্লভকেও আড়াল থেকে দেখতে পারবো না, তবে আপনার কাছে আশা রইল আমার। আমি আপনার উপরে ওর দায়িত্ব দিয়ে গেলাম। একথা বলার শেষে বাতাসের মতো হিলহিলে বায়বীয় রূপ নিয়ে কঙ্কাবতীর বায়বীয় দেহ হারিয়ে গেল ঘন অরণ্যের কোনো প্রাচীন কুহেলিকার মধ্যে। তারানাথ, কিশোরী ও রাজামশাই মাচার থেকে নেমে এসে আমার সম্মুখে দাঁড়ালো। পাথরের আলো যে মহাশূন্যের থেকে এসেছিল সেখানেই পলক স্খলনের মধ্যেই নিরুদ্দেশ হয়ে গেল। তারানাথ কেদারনাথ চক্রবর্তীর নাম স্মরণ করে তার ত্রিশূলটি আমার মাথায় স্পর্শ করতেই আমিও প্রকৃত বিভূতি অবয়বে ফিরে এলাম মুহূর্তেই। জ্ঞান ফিরেছিল আমার প্রায় একদিন পরে। তবে যখন জ্ঞান ফিরল তখন দেখলাম মহোৎসব লেগেছে চিমনামানির বস্তিতে। মাদল বেজে চলেছে উদ্দাম তালে, মানুষের মনে আনন্দের সীমা নেই। তারানাথ নিজে বসে মাসানদেবের পাথর মূর্তি পূজা করছেন, সেই আশ্চর্য সাদা পাথরটিকে সামনে রেখে। মহারাজা রানা প্রতাপ স্বয়ং সেখানে উপস্থিত, তার সঙ্গে রয়েছে আরো অনেক রাজকর্মীও। বিগ্রহ প্রতিষ্ঠার পর মহারাজ উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন, আজ থেকে আমি দুর্লভ মল্লকে নিজের একমাত্র সন্তান হিসাবে গ্রহণ করলাম। আমার অবর্তমানে সেই হবে মল্ল রাজ্যের রাজা। এই বিষ্ণুপুর শহর ভরে উঠবে দেব বিগ্রহে ও মন্দিরে, যার রক্ষণাবেক্ষণ করবে আমার পুত্র দুর্লভ মল্ল। এই বলে মহারাজ ও দুর্লভ গিয়ে ঠাকুর মশাইয়ের পায়ে প্রণাম করে তার আশীর্বাদ নিলেন। গ্রামের সকলে মাসান দেবতার সম্মুখে গিয়ে ভক্তি ভরে প্রণাম করল। তারানাথ বলল, এবার যে আমাদের ফিরে যেতে হবে আমাদের জগতে, আমরা সকলেই ক্লান্ত। আপনারা অনুমতি দিলে আমরা রওনা দিতে পারি। এত আনন্দের মধ্যেও তারানাথের এই প্রস্তাব একটা অবসাদের বিষাণ বাজিয়ে দিল চিমনামানির বস্তির অরণ্যের শাখায় শাখায়। আমি, কিশোরী ও তারানাথ রওনা দিলাম সেই ফেলে আসা রাস্তার দিকে, যেদিকে থেকে আমিও তারানাথ এসেছিলাম। কিশোরী একটা অতীব সুন্দর হলুদ ফুল গাছের থেকে ছিঁড়ে নিয়ে নিজের পাঞ্জাবির পকেটে রাখল। তারানাথ কেবল তার দিকে তাকিয়ে হাসলো, কিন্তু কোনো কথা বলল না। অবশেষে আমরা সেই ঢিপির ওপরে এসে পৌঁছালাম, যেখানে কেদারনাথ চক্রবর্তীর ত্রিশূলটি পোঁতা ছিল।
এবং সেখানে পৌঁছানো মাত্রই দেখতে পেলাম ওই দরজাটিকে, যেটি বন্ধ হয়ে গিয়েছিল। পুনরায় সে দরজা উন্মুক্ত হয়েছে, কারণ আপাতত এখানের কাজ আমাদের শেষ হয়েছে। আমি, কিশোরী ও তারানাথ একে একে গিয়ে ওই দরজা পার করে পুনরায় ফিরে এলাম তারানাথের বৈঠক ঘরে। যে আলমারি থেকে শুরু হয়েছিল আমাদের পথ চলা, সেই আলমারি পরক্ষণে একটা জীর্ণ মামুলি দেরাজে পরিণত হলো, ঠিক যেমনটা আগে ছিল। তারানাথ তার পেছনে যথাস্থানে কেদারনাথের ত্রিশূলটি রেখে দিতেই কিশোরী বলে উঠল, কি ব্যাপার? হ্যাঁ, পকেটে করে যে ফুলটি নিয়ে এলাম সেটা কোথায় গেল? হ্যাঁ। তারানাথ তার দিকে ঘুরে হাসি মুখে বলল, ওই জগতের জিনিসের অস্তিত্ব এই জগতে খুঁজছ? কত শতক পিছিয়ে গিয়েছিলে কোনো ধারণা আছে তোমাদের? যাক, দুজনকে সুস্থ ফিরিয়ে আনতে পেরেছি, এই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আমার জীবনের আর কি, এভাবেই যতদিন বেঁচে থাকবো ছোট ঠাকুরদার অসম্পূর্ণ রেখে যাওয়া কাজগুলো সম্পূর্ণ করবার চেষ্টা করতে থাকবো। যাও, এবার তোমরা এসো। বাড়ির লোক হয়তো এতক্ষণে নিখোঁজ নামায় নাম লিখিয়ে ফেলেছে। দুদিন পরে এসে জানিয়ে যেও যে কি হলো কি না হলো। আমি এখন একটু বিশ্রাম নিই।